হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু তোমাদের বহুল প্রতীক্ষিত একটা ক্লাস। এই বই পড়া প্রবন্ধের ক্লাসটা আমি অনেকবার রিকোয়েস্ট পাইছি যে আপু বই পড়ার ক্লাসটা আগে দিলে ভালো হয়। তো কেন এটা রিকোয়েস্ট এতবার পাইছি, কারণ তোমরা প্রবন্ধ জিনিসটাকে খুবই কঠিন করে দেখো। হ্যাঁ, আমাদের কি কি প্রবন্ধ আছে, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, এই দুইটার কথাই আমার আপাতত মনে পড়তেছে। তো এই দুইটাকে তোমরা মনে করো যে খুব কঠিন কিছু। তো কেন মনে করো খুব কঠিন কিছু? কারণ যদি কোনো একটা একটা গল্পের আদলে থাকে, যে চরিত্র আছে, ওদের মধ্যে কোনো একটা ঘটনা ঘটতেছে, ওইটা আমাদের জন্য মনে রাখা ইজি হয়। হ্যাঁ, কিন্তু যেখানে হচ্ছে প্রবন্ধ থাকে, কোনো গল্প থাকে না, কোনো চরিত্র থাকে না, সেখানে আমাদের কাছে মনে হয় যে কি জানি অ্যাবস্ট্রাক্ট, মিনিংলেস কথাবার্তা লেখা আছে, এগুলা বুঝবো কিভাবে, মনে রাখবো কিভাবে, লিখবো কিভাবে, এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে থাকে। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে অপোজিট। যেগুলো হচ্ছে প্রবন্ধ, সেগুলা থেকে আনসার করা বা সেগুলা বুঝা বা সেগুলা মনে রাখা অনেক গল্পর চেয়ে অনেক ইজিয়ার। হ্যাঁ, কেন বলি, এমনি এমনি বলতেছি না। আমার ক্লাস এখন বই পড়ার ক্লাস নিব এজন্য বলতেছি না। কেন বলতেছি, কারণ তোমরা যদি আমাদের যে প্রবন্ধগুলো আছে বইয়ে, সেগুলো যদি খেয়াল করো তাহলে দেখবা যে ওরা মানে ওনারা যে লেখকরা লিখেছেন, তারা কোনো একটা মূল কথা আমাদেরকে বলতে চাচ্ছেন। হ্যাঁ, এবং সেই মূল কথাটার আশেপাশে দিয়েই বিভিন্ন অ্যাঙ্গেলে একটাই কথা তারা বারবার বলছেন। তো আমাদের তো আর বই থেকে মুখস্থ লিখতে হয় না, তাই না? আমাদের সৃজনশীলের আনসার করার সময় বা এমসিকিউ আনসার করার সময় কি করতে হয়, যে আমরা মূল কনসেপ্টটা বুঝতে পারতেছি নাকি, আমাদের মূল প্রবন্ধটা বা মূল গল্পটা কি নিয়ে, বা আমাদের লেখক কি বলতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন, এটা যদি আমরা বুঝতে পারি, ওইটাকে ঘিরেই কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নগুলো থাকে। হ্যাঁ, তো ওই জিনিসটা যদি আমরা প্রপারলি বুঝে ফেলি, তাহলে কিন্তু আমাদের জন্য সেই প্রবন্ধগুলা থেকে সৃজনশীলগুলো আনসার করা অনেক ইজি হয়ে যায়। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য এটাই। আজকের ক্লাসটা মনে হচ্ছে একটু লম্বা হবে, কারণ বই পড়া মোটামুটি বড় সাইজের একটা প্রবন্ধ। তো আজকের ক্লাসের উদ্দেশ্য আমাদের এইটাই, যাতে তোমরা বুঝতে পারো যে বই পড়া প্রবন্ধটা আসলে খুবই সহজ এবং এখানে একটাই কথা ঘুরায় ফিরায় বলা হয়েছে, এবং সেই একটাই কথা কি, নাম শুনেই বুঝতে পারতেছি, একটাই কথা হচ্ছে বই পড়া কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো পুরাটা প্রবন্ধে এই একটাই কথা লেখক ঘুরায় ফিরায় বলছেন। তো আমি তোমাদেরকে জাস্ট এটা প্রমাণ করব আজকের ক্লাসে। আমার উদ্দেশ্য এটাই যে এটা তোমাদের প্রুফ করব যে এটা আসলে খুবই ইজি একটা প্রবন্ধ। এখানে আসলে কঠিন কোনো কথাই নাই। একদম একটাই কথা তিনি ঘুরায় ফিরায় বলছেন। ওকে? তো তোমরা আমার সাথে থাকো, তাইলেই বুঝে ফেলবা এখানে এই দাগ কিভাবে পড়লো, আই ডোন্ট নো। ওকে, তাইলে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, যারা আমাকে চিনো না তাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আচ্ছা, নামটা ওই সাইডে থাকলে ভালো হইতো। আমার নাম হচ্ছে তাসমিয়া হাসান। আমি ঢাকা ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়াশোনা করছি। এই তো, আর কি পরিচয় দিব? এটাই আপাতত পরিচয়। আর তোমাদেরকে পড়াই, এটা তো দেখতেই পাইতেছো, এটা তো আর বলার কিছু নাই। তো আমরা আজকে কিভাবে যাব পড়াশোনায়, সেটা আমি আগে একটু বলে নিই। আমরা আগে প্রবন্ধটা বই থেকে পড়বো। ঠিক আছে? এটা তোমাদের বই, আমি একটু কালা বানায় নিছি, কারণ আগের ক্লাসগুলোয় তোমরা অনেকে কমেন্ট করছো যে সাদা বই থেকে, সাদা বই স্ক্রিনে দেখতে তোমাদের প্রবলেম হচ্ছে। এজন্য এটা একটা এক্সপেরিমেন্টাল। তোমরা আমাকে কমেন্টে জানাইও যে ইস দিস ওয়ার্কিং অর নট? এটা কি বেটার নাকি সাদা বইয়েই ব্যাক যাবো? ঠিক আছে? তোমরা আমাকে জানায়ও। আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাইতেছে। তো তোমাদের কাছে কি এটা বেটার মনে হচ্ছে নাকি? তোমাদের জন্য এটা দেখতে সুবিধা হচ্ছে নাকি? এটা আমাকে প্লিজ জানাবা। হ্যাঁ? তো আমরা প্রথমত আমাদের বইটা গো থ্রু করব। ঠিক আছে? বইয়ের মধ্যে কি, কি বলা আছে। এখন অনেকে বলতে পারো আপু বই রিডিং পড়ায়। ফাইন, পড়াই। কি করার আছে? বই থেকে যদি বুঝা লাগে, বই থেকে যদি পড়া লাগে, তো বই রিডিং পড়াই। বই তো রিডিং পড়া লাগবে। বইই তো আমাদের মেইন টেক্সট, তাই না? বই না পড়লে তো হবে না। বই রিডিং না পড়লে কোত্থেকে পড়বো? আসমান থেকে তো আর পড়া সম্ভব না। তো হ্যাঁ, আমরা বইটা পড়ব। এর জন্য যদি অ্যালিগেশন লাগে বই রিডিং পড়ায়, ফাইন, পড়াই বই রিডিং। এরপরে হচ্ছে আমরা আমাদের সৃজনশীল দেখব। তো বই পড়ার মধ্যেই আমাদের মোটামুটি মেইন পড়া হচ্ছে বইয়ের মধ্যে। ঠিক আছে? বইটা যখন আমাদের রিডিং পড়া হয়ে যাবে, তখন আমাদের সৃজনশীলের প্রিপারেশনও হয়ে গেছে, এমসিকিউ প্রিপারেশনও হয়ে গেছে। তো প্রিপারেশন যে হয়ে গেছে, সেইটা আমরা বুঝবো হচ্ছে যখন আমরা সৃজনশীল সলভ করব, এমসিকিউ সলভ করব, সেটা আমরা করব বই রিডিং পড়ার পরে। ক্লাস শুরু করছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে খালি বক 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 করেই যাইতেছি। আই এম ভেরি সরি, 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কথাগুলো বলা ইম্পর্টেন্ট আরকি, যে কিভাবে যাবো ক্লাসটার মধ্যে, এটা তোমাদেরকে আগে থেকে একটু জানায় রাখা ইম্পর্টেন্ট। তো শুরুতে অনেকক্ষণ কথা বলে ফেললাম। খুবই দুঃখিত। ক্লাসের মাঝখানে চেষ্টা করব ফালতু গল্প না করার। তো শুরু করি। ওকে? আচ্ছা, তো শুরু করার আগে আমাদের যেই আরো ২ টা জিনিস দেখতে হবে, সেই ২ টা জিনিস হচ্ছে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি। এটা আমাদের কে লিখেছেন? প্রমথ চৌধুরী। লেখাই আছে, সবাই জানো আশা করছি। যারা জানো না জেনে ফেললা।
এখন এখান থেকে আমি আগেও বলছি যে আমাদের লেখক পরিচিতি পাঠ পরিচিতি সম্পূর্ণটা গুরুত্ব দিয়ে মুখস্থ করাটার আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। এখনো পর্যন্ত যেই প্যাটার্নে প্রশ্ন হয়ে আসতেছে সেই অনুযায়ী আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। তো এখান থেকে আমাদের তাহলে কোন জিনিসগুলা দেখতে হবে? যেই ইনফরমেশন গুলো একটু ডিফারেন্ট টাইপের ইনফরমেশন, হ্যাঁ? তার মধ্যে কি আছে যে কেউ যদি কোনো আম কারো যদি কোনো ছদ্মনাম থাকে, এটা ভেরি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? যেমন বনফুল, তারপরে আমাদের প্রমথ চৌধুরীর একটা ছদ্মনাম আছে। এরকম যাদের ছদ্মনাম আছে, তারপরে এখানে প্রমথ চৌধুরী সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছে বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। এই ধরনের যে একটু ভিন্নধর্মী ইনফরমেশন গুলো আছে, ভিন্নধর্মী বলতে আমি বোঝাচ্ছি যে জন্ম, মৃত্যু, বাবা, মা, বাসস্থান, বিয়ে, পড়াশোনা কোথায় করেছেন, চাকরি কোথায় করেছেন, এগুলো তো খুবই বেসিক, এগুলো বাদে। ঠিক আছে? তো এখানে এরকম ডিফারেন্ট ইনফরমেশন কি আছে আমি মার্ক করেই রাখছি আগে থেকে, যে তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এখন জন্ম মৃত্যু এগুলো তোমরা পড়বা, ওকে? পড়বা না এমন না, পড়বা, কিন্তু অনেক গুরুত্ব দিয়ে মুখস্থ না করলেও চলে। এখনো পর্যন্ত যে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা দেখে আসছি চলে। বারবার এই কথাটা বলতেছি কেন? কারণ এখন সরকার চেঞ্জ হচ্ছে, শিক্ষামন্ত্রী চেঞ্জ হচ্ছে, তো অনেক কিছু চেঞ্জ হইতে পারে। এখনো পর্যন্ত যা দেখে আসছি সেই অনুযায়ী আমি কথা বলতেছি, ওকে? আচ্ছা, তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত কি পত্রিকা? সবুজ পত্র পত্রিকা। এই সবুজ পত্র পত্রিকা কি করেছে? বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। মানে কি, বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি অতটা প্রবর্তিত ছিল না। তার সম্পাদিত এই পত্রিকা হচ্ছে এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়া আর কি বলা হয়েছে? তার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, যে প্রমথ চৌধুরীর নেতৃত্বে বাংলা সাহিত্যে একটা নতুন ধরনের গদ্যধারা, মানে কি গদ্য লেখার বা গল্প লেখার একটা নতুন ধারা বা নতুন ধরন সূচিত হয়। ওকে, ফাইন, এইটুকু দেখলাম। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাবো হচ্ছে পাঠ পরিচিতিতে। আজকে আমি মনে হচ্ছে অনেক বেশি কথা বলতেছি, আমার নিজের কাছেই লাগতেছে। আচ্ছা, এখন বেশি কথা বলে নেই, পড়ার সময় কম কথা বলবো। ওকে, এবার পাঠ পরিচিতির যে কথা আমি বারবার বলি, সবসময় বলি, ভাই বাংলা ক্লাস আসলে একই কথা বলতে থাকি। খুবই সহজ একটা সাবজেক্ট আসলে এটা। আচ্ছা, এখানে কি একই কথা আগেও বলছি, যারা আগে ক্লাস করছো তারা জানবা। আগের কথাটা কি, যে প্রত্যেকটা বই, সরি, গল্প কবিতা কোন বই থেকে নেওয়া হয়েছে এটা আমাদের জানতে হবে। কোথা থেকে নেওয়া হয়েছে? প্রবন্ধ সংগ্রহ, এখান থেকে নেওয়া হয়েছে। এবং এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে একটি লাইব্রেরি বার্ষিক সভায় পঠিত হয়েছিল। এছাড়া এর আগের ক্লাসেও বলছি যে একদম লাস্টে গিয়ে দেখব যে এই প্রবন্ধে মূল কি কথা বলা হয়েছে সেটা লাস্টে দেওয়া থাকে। চলো দেখি আমি আমার কথা ঠিক নাকি ভুল। এই যে প্রবন্ধটি এই শিক্ষাই দেয়। প্রবন্ধটি কোন শিক্ষা দেয়? দেখছো, সরাসরি আনসার দেওয়া আছে। কি শিক্ষা দেয়? জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। তাইলে আমাদের এই প্রবন্ধটা আমাদের মূলত কোন শিক্ষা দিচ্ছে? যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চা কতটা ইম্পর্টেন্ট এই প্রবন্ধতে আমাদের লেখক আমাদেরকে সেইটাই বলার চেষ্টা করছেন। ওকে, কি যে জ্বালাতন, একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে। ওকে, তাইলে আমাদের প্রিলিমিনারি কথাবার্তা শেষ। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের গদ্যে, আমাদের প্রবন্ধে। এখন যেটা আমি বলতেছিলাম যে এখানে ঘুরায় ফিরায় একটাই কথা বলা হয়েছে, ঠিক আছে? এই পুরা প্রবন্ধ আমাদের রিডিং পড়াও লাগবে না। আমরা শুরুতে একটু পড়লে এরপরে আমরা দেখব যে একই কথার কতবার রিপিটেশন আছে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা পড়া শুরু করি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও যেই লাইনগুলো বোঝানোর দরকার আমি সেগুলো বুঝাবো, এমনিতে আমি জাস্ট পড়ে যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না। গ্রাহ্য করবেন না মানে হচ্ছে গ্রহণ করবেন না, বা কেউ গোনায় ধরবে না, সহজ বাংলায় বলতে গেলে। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে আমরা জাত হিসেবে কেমন, জাত হিসেবে কেমন, সেখানে অপশন যেটা থাকবে যে শৌখিন নই, আমরা অবশ্যই সেটাই দাগাবো। ওকে, দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। এখান থেকে আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন। ও মাগো, কি চাইনিজ জাপানিজ আইছে ভাই। আচ্ছা, কোথা থেকে আসতে পারে? যে আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়, কেন? এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, তাই না? কিরকম কেন? আনসারটা কি হবে?
কেন? আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবনযাপন করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে। মানে কি? মূল একদম সহজ কথা হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের পেটে ভাত নাই। তো যার পেটে ভাত নাই তার যদি তুমি কবিতা পড়তে বলো তার কাছে তো ভালো লাগবে না, তাই না? মূল কারণ হচ্ছে এটাই, যে আমাদের এই দেশে যেখানে হচ্ছে আমাদের সুন্দর স্বাভাবিক জীবন ধারণ করাই একটা সমস্যা, তখন সেই জীবনকে আসলে সুন্দর করা মহৎ করা, বই পড়লে আমাদের জীবন সফল হবে, এইসব কথা আমাদের কাছে ভালো লাগে না। তাহলে আমাদের মূল উত্তর এখানে এটাই, ঠিক আছে? আচ্ছা, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফলাফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। কি বলা হলো? যে আমরা সাহিত্যের রস মানে কি, সাহিত্যের যে আনন্দ সেটা আমরা উপভোগ করতে চাই না, আমরা কি চাই? আমরা চাই হচ্ছে শিক্ষার ফল লাভ করতে। তাইলে এখানে যেই দুইটা জিনিস আপাত দৃষ্টিতে সিমিলার শোনায়, যে দুইটাই তো হচ্ছে বই পড়া, এখানে দুই ধরনের বই পড়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে পাঠ্য বই পড়া, একটা হচ্ছে সাহিত্যের বই পড়া। তো এখানে লেখক ওইটাই বলছেন যে আমরা সেই সাহিত্যের রসটাকে আস্বাদন করতে আমরা আগ্রহী না, সেই সাহিত্যের যে বইগুলো সেগুলো পড়তে আমরা ইচ্ছুক না, কিন্তু আমরা শিক্ষার ফল লাভ করতে উদ্বাহু। উদ্বাহু মানে কি? এই যে হাত তুলে দাঁড়ায় থাকা হচ্ছে উদ্বাহু, যে আমরা হাত তুলে দাঁড়ায় আছি যে আমাদেরকে শিক্ষার ফলটা প্লিজ হাতে হাতে দিয়ে দাও। ওকে, আমাদের বিশ্বাস, এই যে আমাদের বিশ্বাস, এই লাইনটাও ইম্পর্টেন্ট, যে আমাদের কি শিক্ষা নিয়ে আমাদের কি বিশ্বাস বা কি প্রত্যাশা। শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা। দুরাশা মানে কি? দুরাশা মানে হচ্ছে যে আশা অনেক দূরে, যেটা পূরণ হওয়ার না, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায়, সদুপায় মানে হচ্ছে কোনো সৎ উপায় বা ভালো কোনো উপায় আমরা চোখের সামনে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। আরেকটা এমসিকিউ বা জ্ঞানমূলক এখানে, যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা? সাহিত্য চর্চা। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। আচ্ছা, এখান থেকেও একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, যে মানুষ কেন এটা বিশ্বাস করে না বা মানতে চায় না যে সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? ঠিক আছে? বা মানুষ কেন হচ্ছে শিক্ষার ফলাফল হাতে হাতে পেতে চায়, বা মানুষ কেন সাহিত্যের রস আস্বাদন করতে আগ্রহী না, মানে এই ধরনের রিলেটেড যত প্রশ্ন, মানে অনেক রকম প্রশ্নই আসতে পারে। এটার মূল উত্তর হচ্ছে একটাই, যে এটার ফলাফল হাতে হাতে পাওয়া যায় না। ঠিক আছে? বা এটার কোনো নগদ বাজার দর নেই। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা কি পড়লাম? এখন পর্যন্ত হচ্ছে লেখক মোটামুটি ঘুরায় ফিরায় এসব কথাই বলতেছেন, যে সাহিত্য চর্চা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সাহিত্য চর্চার পরামর্শ তিনি দিতে চান না, বা সেই পরামর্শ মানুষ গ্রহণ করতে চায় না, কারণ আমাদের দেশ একটা অভাবের দেশ, এবং এখানে মানুষের কাছে এই সাহিত্য চর্চাটা একটা বিলাসিতার নামান্তর। ঠিক আছে? তোমরা যদি এখান থেকে শুরু করে যতটুকু পড়লাম, বেশি পড়ি নাই, এখনো পর্যন্ত কিন্তু এই একটা কথাই তিনি ঘুরায় ফিরায় বলছেন, যে সাহিত্য অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলার জন্য, কিন্তু মানুষ সেটা মানতে চায় না, এবং তিনিও সেটা বলতে চান না, কারণ এটা একটা অভাবের দেশ, এবং এখানে সাহিত্য চর্চা বা সাহিত্যের আনন্দ উপভোগ করতে যাওয়া একটা বিলাসিতার মতো। আচ্ছা, তারপরে যে লাইনটা আছে, এই লাইনটা নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন থাকে এবং বুঝতে পারো না যে এখানে কি বলা হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে আসি, বলা হচ্ছে এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি বলতে এখানে বোঝানো হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে? ডেমোক্রেসি বলতে এখানে গণতন্ত্র বোঝানো হচ্ছে। তো গণতন্ত্র সাহিত্যের সার্থকতা না বুঝে অর্থের সার্থকতা বুঝে, এটা কেন বলা হয়েছে? এখানে গণতন্ত্র এই টার্মটাকে অনেকটা পুঁজিবাদ বা ক্যাপিটালিস্ট যে সমাজ ব্যবস্থা, যেটা হচ্ছে মনে করো, একদম সহজভাবে আমি কেমনে বুঝাইতে পারি, মানে যেটা হচ্ছে মেইনলি প্রফিট বা কিভাবে বেশি লাভ পাওয়া যাবে, কিভাবে বেশি অর্থ উপার্জন হবে, সেটার উপর নির্ভরশীল একটা অর্থনৈতিক সমাজ ব্যবস্থা। ঠিক আছে? মনে করো যে, আচ্ছা একদম ইজি, একদম সিম্পলি যদি বলি, এত ডিটেলস বোঝা লাগবে না, এখানে পুঁজিবাদ বা ক্যাপিটালিস্ট যে সোসাইটি সেটার কথা বলা হয়েছে, মানে হচ্ছে সেখানে সবাই চায় কিভাবে বেশি টাকা ইনকাম করা যাবে। একদম ইজি।
তো যেখানে মানুষের নজর টাকার দিকে, সে তো কখনো সাহিত্যের সার্থকতা বুঝতে পারবে না বা বুঝতে চাইবে না বা বোঝার চেষ্টাও করবে না, তাই না? তো এজন্য বলা হচ্ছে এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা, যে এটা শুধু অর্থের বা টাকা পয়সার সার্থকতাই বোঝে। ডেমোক্রেসির গুরুরা, এখানে ডেমোক্রেসির গুরু বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ডেমোক্রেসির গুরু বলতে বোঝানো হয়েছে হচ্ছে ইংরেজদের কথা। কেন ইংরেজদের কথা বোঝানো হয়েছে? কারণ ইংরেজরা আমাদের দেশে শাসন করতে আসছিল এবং তাদের সভ্যতার অনেক বড় প্রভাব আমাদের দেশে এখনো রয়ে গেছে, ঠিক আছে? তো ডেমোক্রেসির গুরু কেন? ওরা হচ্ছে আমাদের দেশে এসে এই ডেমোক্রেসির চর্চা শুরু করছে বা ডেমোক্রেসি শিখানো শুরু করছে। তো তারা চেয়েছিলেন সকলকে সমান করতে। তো গণতন্ত্রের মূল কথাই তো এটা, তাই না? যে সবাই সমান, যে তুমি যদি অনেক ধনী হও তাইলেও তোমার মতামতের গুরুত্ব যতটুকু, তুমি যদি একজন দরিদ্র রিক্সাওয়ালাও হও তাইলেও তোমার মতামতের গুরুত্ব ততটুকুই। তো ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টা বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ, যে তারা সকলের সমান হবে এইটাকে গ্রহণ না করে তারা এই কথাটা উল্টা বুঝছে কি, যে সবাইকেই বড় হইতে হবে, সবাইকেই ধনী হইতে হবে, সবাইকেই অনেক বড় মানুষ হইতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে মূলত যে ইংরেজরা আমাদের দেশে আসার মানে এসে আমাদের উপর যে তাদের উপর কিছুটা প্রভাব, আমাদের উপর তাদের কিছুটা প্রভাব ছিল, এই ব্যাপারটা এখানে কিছুটা আলোকপাত করা হয়েছে। কিন্তু এই জিনিসটা মানে এমনিতে দেখে আমাদের কাছে অনেক কনফিউজিং লাগলেও এটা প্রশ্নের জন্য এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি এখান থেকে এমসিকিউ খুব বেশি আসতে দেখি নাই, সৃজনশীল তো আসতে দেখি নাই। আচ্ছা, তারপরে কি আছে? একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। আচ্ছা, এই লাইনটা হচ্ছে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। এখানে বলা হইতেছে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী বলতে বোঝানো হয়েছে আমাদের এই বাঙালি শিক্ষিত সমাজের যে সভ্যতা, যেটা এই সাহিত্য সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ঠিক আছে? বাঙালির যে শিক্ষিত সমাজ তাদের কথা এখানে বলা হচ্ছে যে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে আসার পর, অর্থাৎ যখন ইংরেজরা আমাদের দেশে আসলে এবং তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি আদান প্রদান হওয়া শুরু হইলো, তখন আমরা কি করলাম? আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণ স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তাইলে এখানে গুণ কোনগুলা আর দোষ কোনগুলা এটাও কিন্তু এখানেই বলা আছে, তাই না? গুণ কোনগুলা? গুণ হচ্ছে যে সবাইকে সমান চোখে দেখা, যে সবাই সমান হবে, এটা হচ্ছে ডেমোক্রেসির গুণ। আর ডেমোক্রেসির দোষ কি? ডেমোক্রেসির দোষ হচ্ছে ওইটাই যে ডেমোক্রেসি অর্থের সার্থকতা বোঝে। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে ডেমোক্রেসির যে দোষ সেটাকে গ্রহণ করলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা লাইন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে, হ্যাঁ, 2 মার্কের প্রশ্নে, যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা মানুষ কোনো একটা কিছু মানে যখন সেটা খারাপ হয় সেটা আমরা সহজেই গ্রহণ করি, ভালোটা আমরা সহজে গ্রহণ করি না, ঠিক আছে? এটার মূল কথা এটাই, যে আমরা ওদের খারাপ জিনিসগুলো গ্রহণ করছি, ওদের ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করি নাই। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি, লোলুপ দৃষ্টি মানে হচ্ছে লোভাতুর দৃষ্টি। মনে করো যে তুমি চকলেট অনেক পছন্দ করো, এখন তোমার সামনে চকলেট এনে রাখলে তুমি যে তাকাবা যে এখন আমি চকলেটটা নিয়ে খেয়ে ফেলবো, এই দৃষ্টিটাই হচ্ছে লোলুপ দৃষ্টি, ঠিক আছে? আজ অর্থের উপরেই পড়ে রয়েছে, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। দেখছো, আমরা একটু আগে আবার এই জিনিসই দেখে আসছি না, যে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে মানুষ সন্দিহান, আমরা সাহিত্য চর্চার সুফলে বিশ্বাসী না, আমরা হচ্ছে শুধুমাত্র কোন শর্টকাটে গেলে সহজেই টাকা ইনকাম করা যাবে সেটাই খুঁজতে থাকি। রিপিটেশন চলে আসছে, ওকে? যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। আচ্ছা, এখানেও যদি দেখো যে যেটা বললাম সেই রিপিটেশন চলে আসে, হ্যাঁ, ভিন্ন ভাষায় একই কথা। কি বলতেছে? যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, এখানে হচ্ছে মানে লয়ার যারা, উকিলরা যারা আছেন কেস ফাইট করার জন্য, কিছু একটা ল রিপোর্ট মানে হয়তো আগের কেস স্টাডি, এই টাইপের কিছু একটা, হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না যে ল রিপোর্ট বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে। তো মনে করো যে এটা আমরা পড়ার বই হিসাবে ধরে নিলাম যে এটা আমরা পড়লে আমাদের কেস জিততে পারবো, আমাদের পয়সা ইনকাম হবে। তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। কেন প্রস্তুত নন? অ্যাগেন কারণ এইটার ফলাফল হাতে হাতে পাওয়া যায় না,
হ্যাঁ, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। একই কথা যে আমরা কেস জিততে পারবো না, পয়সা ইনকাম হবে না, ফলাফল ইনস্ট্যান্ট পাবো না, সব সেম কথা। নজির নাওরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। যে আমি যদি আমার আদালতে গিয়ে কবিতা বলি তাহলে তো আমি কেস জিতবো না। তারপর লেখক বলছেন, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। কিন্তু জজ যে কথা শুনে না সেই কথার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে আমাদের একটা বড় ভুল। ভ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ভুল, ঠিক আছে? ওকে, আমরা আগাই। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ। আচ্ছা, জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় বলতে কি বোঝানো হইলো? যে আমাদের এগেইন যেটা এতক্ষণ বলে আসছি ওইটাই, যে আমরা শুধু জ্ঞান অর্জন করলে, শুধু বই পড়লেই সেটা থেকে আমরা সরাসরি অর্থ উপার্জন করতে পারবো না। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী। মানে কি? যে এটা তো আমরা সবাই জানি যে জ্ঞানের ভান্ডার মানে ধনের ভান্ডার নয়। কিন্তু তিনি কি বলছেন যে এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, অর্থাৎ যে জাতির জ্ঞান নাই, তাদের ধনের ভারেও ভবানী। যে যদি কারো জ্ঞান না থাকে তখন তারা নতুন করে সম্পদ সৃষ্টি করতে পারবে না, এবং তখন তাদের সেই সম্পদ সৃষ্টিটাও হবে না, যেটা তাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই জিনিসটা আমাদের কাছে একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে, মানে হচ্ছে বিপরীত কথা বলতেছে এরকম লাগতে পারে। কেন? যে একবার বললো যে জ্ঞানের ভান্ডার মানেই ধনের ভান্ডার নয়। এটা আমরা এতক্ষণ ধরে দেখে আসতেছি যে আমরা শুধু সাহিত্য চর্চা করলে, শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই আমরা হচ্ছে অর্থ উপার্জন করতে পারবো না। আবার লেখক বলছেন যে যাদের জ্ঞানের ভান্ডার শূন্য তারা হচ্ছে অর্থ উপার্জনও করতে পারবে না, তাদের ধনের ভারেও ভবানী। এটা তাহলে কেন বলতেছে? হ্যাঁ, একবার বলতেছে যে জ্ঞান থাকলেই যে সম্পদ থাকবে এরকম না, আবার বলতেছে জ্ঞান না থাকলেও সম্পদ থাকবে না। কন্ট্রাডিকশনটা বুঝতে পারতেছো? আশা করি পারতেছো। এখন এক্সপ্লেন করি। মানে আমার কাছে কি মনে হয় যে ইনস্ট্যান্টলি, যে আমার এখনই হচ্ছে আমি একটা কাজ করব, সেই কাজটার সুফল পাবো বা সেই কাজটার জন্য আমি অর্থ উপার্জন করতে পারবো বা একটা বেতন পাবো। সেই ক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা জ্ঞান, সাহিত্য চর্চা, মানে একদম সেই কাজটার জন্য যেই জ্ঞানটা এক্সাক্ট প্রয়োজন সেটার বাইরের কোনো জ্ঞান দিয়ে আমাদের কোনো কাজ নাই। কিন্তু যদি একটা জাতি হিসেবে, যদি একটা দেশ হিসেবে আমাদেরকে উন্নতি লাভ করতে হয়, ধনী হয়ে উঠতে হয়, তখন আমাদের মধ্যে সেই মানে জ্ঞানের প্রসার বা নিজে নিজে চিন্তা করতে পারা, শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে সেটার বাইরে পড়তে পারা, চিন্তা করতে পারা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? যে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি আমার শুধু আমার কথা ভাবতেছি যে আমি গিয়ে একটা চাকরি করব, চলে আসবো, বেতন পাবো, তার জন্য হ্যাঁ ফাইন আমার বই পড়লে হচ্ছে। কিন্তু একটা জাতি হিসেবে, একটা দেশ হিসেবে সমৃদ্ধি লাভ করার কথা চিন্তা করলে, তখন যদি আমাদের মাথার মধ্যে জ্ঞান না থাকে, তখন আমরা সেই সম্পদ সৃষ্টি করতে পারবো না, আমরা তখন সেই উন্নতিটা লাভ করতে পারবো না। তো এই কথাটাও মনে করো এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট না, বা এই এক্সামে এরকম বলে না যে হ্যাঁ এই কথাও বলা হয়েছে, এই কথাও বলা হয়েছে, দুইটা তো একটা অপরের বিপরীতে চলে যাইতেছে, তাহলে তোমারটা নিয়ে কি মতামত, এরকম কমপ্লেক্স কোয়েশ্চেন আসে না। আমি যদি করতে পারতাম আমি মনে এরকম কোয়েশ্চেন দুই একটা করতাম, মজা হইতো। আচ্ছা, তোমাদের আসা একদম ইজি ইজি কোয়েশ্চেন। আচ্ছা, তারপর যে জাতি মনে বড় নয় সেই জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরে ন্যস্ত হয়েছে। আচ্ছা, তারপর বলতেছে যারা মনে বড় নয়, মানে যারা হচ্ছে চিন্তা করতে পারে না, হ্যাঁ, যাদের মন বড় না, ওকে, তারা জ্ঞানেও বড় না, তারা জ্ঞান অর্জনও করতে পারে না। কেন? কারণ সম্পদের সৃষ্টি যেরকম হচ্ছে জ্ঞান সাপেক্ষ, সেরকম সেই জ্ঞানটা অর্জন করার জন্য সেই জ্ঞান অর্জন করার মতো মনটা থাকতে হবে, এবং সেই মনটা কখন সৃষ্টি হবে? যখন আমরা সাহিত্যের সাথে ফ্যামিলিয়ার থাকবো, যখন আমরা সাহিত্য চর্চা করব। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। তো বলা হচ্ছে যে মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি যা যা আছে সবকিছুর সমবায়, সবকিছু মিলাই হচ্ছে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। তো এখানে হচ্ছে আমাদের লেখক সাহিত্যের গুরুত্ব বা সাহিত্য কতটা ইম্পর্টেন্ট বা সাহিত্যের শ্রেষ্ঠত্ব
হ্যাঁ, আমি যদি একদম মানে এক্সাক্ট বলতে চাই তাহলে সাহিত্যের শ্রেষ্ঠত্বের কথা বলছেন যে অন্যান্য সব জ্ঞানের সমবায় হচ্ছে সাহিত্যের তৈরি। এখানে তিনি বলছেন যে সাহিত্যকে যদি আমরা একটা নদীর মতো কল্পনা করি, অন্যান্য জ্ঞান হচ্ছে সেই নদী থেকে এক কলসি জল তুললে সেই পরিমাণ হচ্ছে অন্যান্য জ্ঞান, আর সাহিত্য হচ্ছে সেই বহমান নদী। ওকে? আচ্ছা, দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনগঙ্গার তোলা জল, তার পূর্ণস্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব বলছে। এবং সেই গঙ্গা বা সেই নদীতে অবগাহন মানে হচ্ছে স্নান বা গোসল, সেই নদীতে যখন আমরা ডুব মারবো তখনই হচ্ছে আমাদের সকল পাপ মুক্ত হব। ঠিক আছে, যে আমাদের এতদিনের এই যে, এখানে পাপ বলতে বোঝানো হচ্ছে আমরা যে ভুল ধ্যান ধারণা গুলাকে ধারণ করে আসছি এতদিন, এটাকে লেখক একটা পাপ হিসাবে প্রেজেন্ট করতেছেন যে আমরা সম্পদের পিছনে ছুটতে থাকছি, টাকার পিছনে ছুটতে থাকছি, আমাদের নিজেদের মনকে আমরা গুরুত্ব দেই নাই। এই পাপ আমরা কখন মুক্ত হব? যখন আমরা সেই সাহিত্যের গঙ্গায় অবগাহন করব বা ডুব দিব। ঠিক আছে? আচ্ছা, তাইলে তিনি এবার সহজ করে বললেন, অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে। সহজ কথা। কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই, যে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার আর কোনো উপায় নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, আচ্ছা এই জিনিসটা একটু মনে রাখো, হ্যাঁ কি বলতেছে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। এখানে সেন্স মেক করার চেষ্টা করো না যে বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিভাবে হয়। লেখক বলছে হয় মানে এমসিকিউতে হয়। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি, ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। তো এখানে তিনি বললেন যে ঠিক আছে, তাইলে সাহিত্য চর্চা করতে হবে, এটা নিয়ে আমি এতক্ষণ বলছি সাহিত্য চর্চা কেন করতে হবে। এখন আসি আমরা লাইব্রেরিতে, যে সাহিত্য চর্চা করার জন্য আমাদের বই পড়তে হবে, বই আমরা বই পাবো লাইব্রেরিতে, এই জন্য লাইব্রেরি লাগবেই। ওকে, এটা হচ্ছে কথা। আমাদের মনে হয়, আচ্ছা তাইলে এতক্ষণ ধরে আমরা সাহিত্যের গুরুত্ব, সাহিত্যের শ্রেষ্ঠত্ব এগুলা দেখে আসছি। আমাদের যে টেন্ডেন্সি আছে, মানে এই যে কম্প্যারিজনটা, যে অর্থ উপার্জন এবং জ্ঞান অর্জন, এই দুইটা জিনিসের মধ্যে, এই দুইটা জিনিস নিয়ে আমরা অনেক কথাবার্তা দেখছি। তাহলে এখন এসে আমাদের শুরু হইলো হচ্ছে লাইব্রেরির গুরুত্ব। ঠিক আছে, আমি এখানে লাইব্রেরি কথাটা লিখে দিই। এই ক্লাসটা যারা করবা, ক্লাসটা করার পরে তোমরা বইটা আরেকবার পড়বা, বুঝছো? তাইলে দেখবা জিনিসগুলা সুন্দর করে সেন্স মেক করতেছে। ওকে, আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা লাইন এই প্রবন্ধে। এখান থেকে অনেক প্রশ্ন আসে যে কার থেকে কম কার থেকে বেশি বলা হয়েছে, এটা আমরা একটু মনে রাখি যে হাসপাতালের চাইতে কম নয় মানে কি হাসপাতালের সমান সমান, আর স্কুল কলেজের চাইতে বেশি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখায় চলে না, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন যে সবাই আমার সাথে এটাতে এগ্রি করবে না, সেটা আমি জানি। অতএব আমার কথার কৈফিয়ত আমি দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। তো এখানে হচ্ছে বলছেন যে ঠিক আছে, আমি যা বলছি আমি এখন সেটা এক্সপ্লেন করতেছি। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই। আজকের বাজারে কার অভাব নেই? বিদ্যা দাতার অভাব নেই। হ্যাঁ, বিদ্যা দিবে এরকম মানুষের অভাব নেই। আচ্ছা, এই লাইন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত মানে কি? মানে হচ্ছে যারা সুশিক্ষিত, মানে যারা প্রপার শিক্ষিত মানুষ, সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা হচ্ছে স্বশিক্ষিত, অর্থাৎ নিজের আগ্রহে, নিজের উদ্দীপনায় তারা পড়াশোনা করে তারা শিক্ষিত হয়েছেন। কেউ তাদেরকে ধরে জোর করে শিক্ষিত বানান নাই, এবং সেটা সম্ভব না যে কেউ কাউকে ধরে জোর করে শিক্ষিত বানায় দিবে। ওকে, আচ্ছা, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণ বলতে কি বোঝানো হয়েছে? এখানে হচ্ছে মহাভারতের যে কর্ণ ছিল সে হচ্ছে অনেক বড় দাতা ছিল, মানে সে অনেক দানশীল একটা চরিত্র ছিল। হ্যাঁ, তো তার মতো বিশাল দানশীল এরকম শিক্ষকেরও অভাব নেই। ওকে,
এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে, দ্বার মানে হচ্ছে দরজা, তাদের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে এসে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। যে এই শিক্ষকদের কাছে গেলেই আমাদের সন্তানরা বিরাট বিদ্বান হয়ে যাবে এবং সারা জীবন সেই বিদ্যার জন্যই কাটায় দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একবারে ভুলে যাই। বলছেন যে এই বিশ্বাস নিতান্ত অমূলক, মানে এটার কোনো ভিত্তি নাই। মনোরাজ্যের দান যদিও গ্রহণ সাপেক্ষ, যে হ্যাঁ মনোরাজ্য মানুষ দান করতে পারে, যে কেউ কাউকে চাইলে দান করতে পারে, কিন্তু শুধু যদি দাতাই দিতে আগ্রহী হয়, যিনি গ্রহিতা অর্থাৎ সেই বিদ্যাটা যে গ্রহণ করবে সে যদি বিদ্যাটা গ্রহণ করতে আগ্রহী না থাকে বা সেই বিদ্যাটা গ্রহণ করার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা যদি তার মধ্যে না থাকে, তখন কিন্তু তুমি তাকে যতই জ্ঞান দেওয়ার চেষ্টা করো কোনো লাভ কিন্তু হবে না। রাইট? আচ্ছা, এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। যে আমি তোমাকে কতটুকু জ্ঞান দিতে পারতেছি, কয়টা তথ্য বলতে পারছি, সেটা একজন শিক্ষকের সার্থকতা না। শিক্ষকের সার্থকতা কোথায়? যে একজন ছাত্রকে বা একজন শিক্ষার্থীকে তা অর্জন করতে সক্ষম করায়, যে একজন শিক্ষার্থী সেটা গ্রহণ করতে পারছে কিনা সেই গ্রহণ করার জন্য সক্ষম করে তোলাই হচ্ছে একজন শিক্ষকের সার্থকতা। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করে তুলতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। আচ্ছা, এতগুলা ওয়ার্ড দিয়ে, এত রকমের শব্দ দিয়ে শুধুমাত্র একটাই কথা বোঝানো হয়েছে যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞান লাভের জন্য আগ্রহী করে তুলতে পারেন এবং সে কিভাবে জ্ঞানটা অর্জন করবে সেই পথটা দেখায় দিতে পারেন, কিন্তু মানে তাকে ধরে তুলে খাওয়াই দিব এইটা একজন শিক্ষকের পক্ষে সম্ভব না। ঠিক আছে? সেটা পরীক্ষায় পাশ করার জন্য, হ্যাঁ তুমি এটা মুখস্থ করে এখনই মুখস্থ করবা, মুখস্থ করে লিখে দিবা, পরীক্ষার হলে ওইটাই আসবো, এটা লিখে দিয়ে আসবা, ওভাবে চলে। কিন্তু এখানে সত্যিকারের শিক্ষিত হওয়ার কথা বলা হচ্ছে, সেটা কখনোই একজন শিক্ষক কোনো শিক্ষার্থীকে করে দিতে পারেন না, বরং শিক্ষক তাকে দিক নির্দেশনা দিতে পারেন যে তুমি এই পথে যাও। এখন শিক্ষার্থী এই পথে যাবে কিনা এটা তো তার উপর, তাই না? বা এই পথে কতদূর যেতে পারবে এটাও তার উপর, তার নিজের এখানে উদ্দীপনা থাকতে হবে, নিজের আগ্রহ থাকতে হবে। তো মূল কথা এটাই যে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাইলে এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে যে শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা কি। হ্যাঁ, তাহলে শিক্ষকের ভূমিকা কি? এই যে এখানে যতগুলা কথা বলা হয়েছে এই সবকিছুই হচ্ছে শিক্ষকের ভূমিকা। সেই শক্তির বলে, আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, এই পর্যন্ত বলছি। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। অর্থাৎ যিনি যথার্থ গুরু তিনি হচ্ছে একজন শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। উদ্বোধিত মানে হচ্ছে উদ্বোধন, এই শব্দটা থেকে আসছে। উদ্বোধিত মানে সেটাকে হচ্ছে কি বলবো, তার দরজা খুলে দেয়া আর কি। হ্যাঁ, যে আত্মা যাতে সেই জ্ঞানটাকে অর্জন করতে পারে। তার অন্তর্নিহিত মানে হচ্ছে তার ভিতরকার সকল প্রচ্ছন্ন মানে লুকিয়ে থাকা শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। ব্যক্ত মানে হচ্ছে কোনো কিছু বলা, হচ্ছে ব্যক্ত করা মানে সেটাকে প্রকাশ করাইতে পারে। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। এই যে এটাও একটা ইম্পর্টেন্ট লাইন যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে, যে গুরু উত্তর সাধক মাত্র। এটাও হচ্ছে ওই একটাই জিনিস বুঝাইতেছে যে গুরু হচ্ছে শুধুমাত্র শিষ্যকে পথ দেখাইতে পারেন, শিষ্যকে উদ্বুদ্ধ করতে পারেন, শিষ্যকে আগ্রহী করে তুলতে পারেন এবং শিষ্যকে কি যে বলতেছি ভুজুং বাজুং ওয়ার্ড, মানে কথা মুখের মধ্যে গুলে যাইতেছে, যে শিষ্যকে সেই শিক্ষা গ্রহণের পথটা দেখা দিতে পারেন। এটাই হচ্ছে বলা হচ্ছে যে গুরু উত্তর সাধক মাত্র। হ্যাঁ, এই লাইনটা দিয়ে এই কথাগুলো বোঝানো হইতেছে। ওকে,
আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে যে কিন্তু আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি এর ঠিক উল্টো, যে আমাদের গুরু হচ্ছে আমাদেরকে শুধু পথ দেখিয়ে দিবেন এবং সেই অনুযায়ী আমরা নিজেদের জ্ঞান নিজেরা অর্জন করার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠবো। এই পদ্ধতি বা এই ব্যবস্থা আমাদের দেশের স্কুল কলেজগুলোতে একদমই নাই। এবং এখানে প্রমথ চৌধুরী সেই কত বছর আগের কথা বলছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখনো কিন্তু এই একই ব্যবস্থা, একই পদ্ধতি কিন্তু চলেই আসছে, তাই না? এটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তারা আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো। এখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এখানে জীর্ণ করা বলতে হচ্ছে হজম করাকে বোঝানো হয়েছে, যে তারা সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক, আমাদের বিদ্যে গেলানো হবেই। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে, যে শারীরিক ও মানসিক ভাবে তারা অসুস্থ হয়ে নিজেরাই জীর্ণ শীর্ণ হয়ে স্কুল কলেজ থেকে বের হয়ে আসে বা পাশ করে বের হয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলে নেই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজেই শিশু যদি গিলতে আপত্তি করে তাহলে সে যে বেদ্রা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আচ্ছা, তো এখানে বলতেছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা আমরা একটা খুবই পরিচিত এক্সাম্পল দিয়ে যদি দেখি, এক্সাম্পলটা কি, যে মায়েরা যখন মনে করেন যে শুধুমাত্র দুধ খাইলেই তাদের সন্তানের স্বাস্থ্য বাড়বে এবং তাদের শরীরে বল হবে, এখন সেই দুধ খেয়ে সেই সন্তান সেটা যে হজম করতে পারলো কি না পারলো, সেটা সে খেতে পারছে কি না পারছে, সেটা সেই মায়েরা চিন্তা করেন না বা সেই জ্ঞানটাই তাদের নাই, এবং তারা শুধু মনে করেন জোর করে কোনোভাবে দুধ খাওয়াইতে পারলেই হবে। কিন্তু এখন সেই দুধ খেয়ে যদি তাদের বদ হজম হয়, তারা যদি বমি করে দেয়, এই সব বিষয় নিয়ে সেই মায়েরা একটুও চিন্তিত না। ঠিক আছে? আচ্ছা, শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাওয়া, মরামুখ দেখো, এই ঢোক, আরেক ঢোক, আরেক ঢোক, মানে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে জোর করে তাকে খাওয়াবে যেভাবেই হোক। হ্যাঁ, মাতার উদ্দেশ্য যে খুব সাধু বা সৎ উদ্দেশ্য, যে সন্তানের কল্যাণের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। তো এই যে জোর করে খাওয়াচ্ছেন, এতে কি হচ্ছে? এতে তার যকৃত মানে কি, তার কলিজা, ঠিক আছে, হয়তো তার কলিজা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার যকৃত হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে হয়তো তার মরামুখ দেখার সম্ভাবনা বরং বেড়ে চলছে। কিন্তু সেই মা এই বিষয়টা নিয়ে মানে অবগত না। হ্যাঁ, তিনি এটা সম্পর্কে জানেন না বা তিনি এটা সম্পর্কে চিন্তা করছেন না। তো এখন আমাদের শিক্ষা পদ্ধতিটাও হচ্ছে ঠিক একই রকম, যে আমাদের এখানে আমরা যাব, আমাদেরকে কতগুলা বই খাতা নোট ফোট ধরায় দিবে, যে এগুলো তোমরা পড়ো, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, এবং একটা প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, যে প্রতিযোগিতার আদতে কোনো অর্থ নাই, তাই না? যে কে বেটার মুখস্থ করতে পারতেছে, বেটার লিখে চলে আসতেছে, এখন যে সবচেয়ে ভালো মুখস্থ করে সবচেয়ে ভালো লিখে চলে আসবে, সেই হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, কিন্তু এটা তো একমাত্র মাপকাঠি না। এটা একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি, কিন্তু এটা তো একমাত্র মাপকাঠি না মানুষের মেধা যাচাই করার। এখন যারা পড়াশোনা করে না, মুখস্থ করে না, তারা আবার এটাকে ভ্যালিডেশন হিসেবে নিও না, যে হ্যাঁ এটা করলেই তো হয়ে গেল, না আমি পড়াশোনা করি না, পারি না, আমি ভালো। ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, যখন আমরা বলতেছি যে হ্যাঁ শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়েই হবে না, তখন আমরা বলতেছি যে মানে এর পাশাপাশি অন্য অনেক ধরনের, যে আমরা আসলেও এই শিক্ষাটাকে নিজেরা গ্রহণ করতে পারছি নাকি, এই শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারছি নাকি, এবং শুধুমাত্র গ্রন্থগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে এর বাইরে বিভিন্ন দক্ষতা শিখে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারা, এই সবকিছুই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনার প্রয়োজন আছে, কিন্তু সেটা করা হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই একটা প্রতিযোগিতার মধ্যেই সবাই চলে যাচ্ছে এবং সবার জায়গাও ওখানে না। সবাই এই প্রতিযোগিতার সাথে খাপ খাওয়াইতে পারতেছেও না, এবং এর ফলে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে অনেক ধরনের ডিপ্রেশনে চলে যাইতেছে, অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলছে, যেটা আমাদের জন্য একদমই কাম্য না। তাই না?
এবং মানে তোমরা তো এখনো ছোট, এখন তোমরা সামনে হয়তো এসএসসি পরীক্ষা দিবা, যারা স্পেশালি আরো বড় হয়ে যারা ওই অ্যাডমিশনের টাইম পার করে আসছে তারা এই জিনিসটা আরো বেশি ভালো করে বলতে পারবে যে কি কঠিন একটা প্রতিযোগিতামূলক একটা সময়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বলা হচ্ছে এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে। ইনফ্যান্টাইল লিভার হচ্ছে একটা রোগ, গতাশু মানে হচ্ছে মরে যাইতেছে, তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা নিয়ে থেকেও 2 মার্কের প্রশ্ন আসে যে দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়, অর্থাৎ যখন কেউ মারা যায়, যখন তার দেহ মৃত্যুবরণ করে তখন মানুষ সেটাকে গুরুত্ব দেয়, তখন সেটার একটা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু যখন কারো আত্মা মৃত্যুবরণ করে, যখন কেউ ভেতর থেকে মরে যায়, তখন সেটা কোনো রেজিস্টারে রাখা হয় না এবং বাইরে থেকে কেউ সেটা দেখে বুঝতেও পারে না। ওকে, আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, যে আমরা এই আত্মার অপমৃত্যুতে আরো খুশি হই। কেন? কারণ যত বেশি পাস তার মানে মানুষজন তত বেশি শিক্ষিত হচ্ছে। 100 ভাগ পাশের হার মানে কি সবাই খুব ভালো পড়াশোনা করছে। আসলে কি করছে? আসলে কিন্তু ঘন্টা করে নাই। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। মানে কি আমরা সংকোচ বোধ করি, আমরা দ্বিধা বোধ করি, এটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল, যে বেয়ারা ছিল বলতে বুঝাইছে যে অনেক খারাপ ছিল। হ্যাঁ, সেই যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, মানে কি যারা তখন আইডল ছিল, মানে অলস ছিল, যারা পড়াশোনা করে নাই, যারা পাশ করতে চায়নি বা পারেনি, তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সেই শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। তো বলতেছে যে তখন শিক্ষা পদ্ধতি এতটাই খারাপ ছিল যে যারা হচ্ছে সেই স্কুলের গতানুগতিক শিক্ষা পদ্ধতিটাকে অনুসরণ করে নাই, যারা এই স্কুল কলেজে শিক্ষা পদ্ধতি অনুযায়ী পড়াশোনা করে নাই, তারাই হচ্ছে ফ্রান্সকে রক্ষা করছে। তাদের থেকেই হচ্ছে ফ্রান্সের পরবর্তীতে সফল মানুষ বা কৃতকর্মা মানুষ বা যারা দেশের জন্য কিছু করছে তাদের উদয় হয়েছে বা তাদের আবির্ভাব হয়েছে। তো এখানে একটা সুন্দর কথা বলছেন যে হয় ওদের ওরা সেই স্কুল কলেজে পাশ করে নাই বা স্কুল কলেজের ওই পদ্ধতির মধ্যে দিয়ে যায় নাই দেখেই হচ্ছে তাদের মনের বলটা বজায় ছিল, অথবা তারা প্রত্যাখ্যান করছে কারণ তাদের মনের বল আগে থেকেই ছিল, মনের বল ছিল দেখেই তারা যায় নাই। তো মানে এই দুইটার একটা, কিন্তু যেটাই হোক মূল কথা হচ্ছে এটা যে শিক্ষা পদ্ধতিটা এতই খারাপ ছিল যে যারা পড়াশোনা করে নাই তারাই বরং জীবনে ভালো করছে এবং দেশের জন্য কিছু করতে পারছে। তারপর লেখক বলছেন যে তখন আসলে কিরকম শিক্ষা দেওয়া হতো সেটা আমি জানি না, কিন্তু এখন যে আমাদের শিক্ষার রীতি চলছে তার চেয়ে তো সেটা কিছুতেই খারাপ হইতে পারে না। তো তারপরে হচ্ছে বলছেন লেখক যে সকলেই জানেন যে বিদ্যালয়ের মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট এত মশা, এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আরেকটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। তো একটু আগে যেরকম আমরা একটা এক্সাম্পল দেখছি মায়েদের হচ্ছে সন্তানকে জোর করে দুধ গেলানোর উদাহরণ, সেরকম এখানে আরেকটা উদাহরণ দিচ্ছেন লেখক। ঠিক আছে, একদম মানে সিমিলার, যে এই যে বাজিকর যারা আছেন, যারা ম্যাজিক দেখান, তারা হচ্ছে মনে করো অনেক বন্দুকের গুলি থেকে শুরু করে কামানের গোলা পর্যন্ত বিরাট অনেক কিছু গিলে ফেলেন এবং তারপর হচ্ছে সেগুলা উগলায় দেন। কিন্তু এটা দেখতে আমাদের কাছে খুব আনন্দকর মনে হইলো, কিন্তু জিনিসটা করা অনেক কঠিন এবং কোনো কিছুই তাদের কিন্তু হজম হয় না, তাই না? এমন না যে এগুলা খেয়ে তারা হজম করছেন, তারা মুখে নিচ্ছেন, পেটে নিচ্ছেন, তারপর আবার উগলায় দিচ্ছেন। তো এটা ওই দুধ গেলার মতোই ব্যাপার, বা এই মুখস্থ করে সেই মুখস্থ করা জিনিসটা পরীক্ষায় বমি করে আসার মতোই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত, গুরুদত্ত মানে হচ্ছে যেটা গুরু দেন, নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়, মানে হচ্ছে সেটা আবার মানে উগলায় দেয় আর কি। এই জন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সেই বিষয়ে অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজে ছেলেদের স্বশিক্ষিত হবার সেই সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আচ্ছা, তো বলতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম একই রকম, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাও একইভাবে আমাদের ছাত্রদেরকে একদম মানে প্রাণান্তকর একটা অবস্থার মধ্যে ফেলে দেয় এবং তাদেরকে যে শুধুমাত্র স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না সেটা না, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পরে তার নিজের যে শক্তি সেটাও নষ্ট হয়ে যায়, সে নিজে থেকে স্বশিক্ষিত হবে সেই শক্তিটাও নষ্ট হয়ে যায়।
আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও, ক্ষীণপ্রাণ জাতি বলতে বোঝানো হচ্ছে যাদের প্রাণ শক্তি খুব বেশি না, তো এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও এমন কঠিন প্রাণের লোক আছে যাদেরকে এই শিক্ষা পদ্ধতি তাদের মনকে একদম জখম করলে একেবারে বধ করতে পারে না। তো তাইলে এতক্ষণ ধরে আমরা কি পড়ছি বলতো? এতক্ষণ ধরে আমরা কি পড়ছি? এতক্ষণ ধরে আমরা আমাদের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি নিয়ে পড়ছি এবং এখানের মূল কথা একটাই। তুমি যদি এখান থেকে শুরু করো, আম এখান থেকে যদি শুরু করো, এখান পর্যন্ত আমরা কি যে একজন শিক্ষকের ভূমিকা নিয়ে কথা বলে হইছে। তারপর যদি তুমি এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত যতখানি পড়ছি সেই পর্যন্ত কিন্তু শুধুমাত্র আমাদের শিক্ষা পদ্ধতি কেমন সেটা নিয়েই কথা বলা হচ্ছে, এবং শিক্ষা পদ্ধতিটা কিভাবে হচ্ছে মানে একটাই কথা বলা হয়েছে যে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতি হচ্ছে মুখস্থ নির্ভর। এখানে হচ্ছে আজান দিচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আমাদের এই প্যারা থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত যতখানি পড়ছি এখানে কিন্তু এটাই বলা হইতেছে বারবার যে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিটা কেমন, এবং শিক্ষা পদ্ধতিটা কেমন এখানেও যে এটা নিয়ে এত কথা বলা হয়েছে, এটা যদি আমরা এক লাইনে বা দুই লাইনে বলতে চাই, এখানে শুধু এটাই বলা হয়েছে যে আমাদের শিক্ষা পদ্ধতি এখন পুরাপুরি মুখস্থ নির্ভর, যে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নোট দিবেন বা কিছু একটা মুখস্থ করার জন্য ধরাই দিবেন এবং সেই শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা সেটা মুখস্থ করবে, পরীক্ষা হলে গিয়ে ওগুলাই দিয়ে আসবে, এভাবেই তারা পাশ করে ফেলবে। ঠিক আছে, এবং এখানে 2-3টা এক্সাম্পল তিনি ব্যবহার করেছেন। একটা হচ্ছে মারা যে সন্তানদেরকে জোর করে দুধ খাওয়ায় সেটার কথা বলা হয়েছে, তারপর হচ্ছে ওই যে বিভিন্ন বাজি করা যে জাদু দেখায় সেটার কথা বলা হয়েছে, সেই উদাহরণটা আনা হয়েছে, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট লাইনস তিনি বলেছেন, যেরকম দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। ঠিক আছে, তাইলে যেটা আমি বললাম যে এখানে এটা আসলে খুবই ইজি একটা জিনিস এবং একটাই কথা ঘুরায় ফিরায় বারবার বলা হয়েছে, এটা কি তোমরা এখন আরেকটু বেশি বুঝতে পারতেছো যে এই পুরাটাই কিন্তু শুধু এই কথাটাই বলা হয়েছে, তাই না, যে আমরা কতটা মুখস্থ নির্ভর এবং আমাদের শিক্ষা পদ্ধতি কতটা খারাপ। ও আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ওই যে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, এই 3টা ঘটনা বা 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এই কথাটাই ঘুরায় ফিরায় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা লিখে দেই যে এখানে আমরা শিক্ষা পদ্ধতি নিয়ে কথা বলতেছি। এই কালোর উপর এই পিঙ্কের এই শেডটা দিয়ে লিখলে দেখতে খুব সুন্দর লাগে। আমি জানি না ক্যামেরায় এরকম সুন্দর লাগে নাকি, বাট আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। ওকে, এবার লেখক আবার তার পুরনো কথায় ফিরে আসেন, যেখানে তিনি বলেছেন যে তিনি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেন। তো তিনি বলছেন আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়,
প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তিনি বলছেন যে তিনি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে কেন স্থান দেন? কারণ এখানে হচ্ছে মানুষ স্বশিক্ষিত হবার সুযোগ পায়, নিজের মতো করে জ্ঞান অর্জন করতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করেছে, সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আচ্ছা, এখানে কিন্তু আবার তিনি চলে আসলেন লাইব্রেরির গুরুত্বতে। ঠিক আছে, আবার কিন্তু আমরা চলে আসছি লাইব্রেরির গুরুত্বতে। দেখছো একটা দুইটা টপিক যে ঘুরায় ফিরায় কতবার আসছে এই প্রবন্ধতে। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়, তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষ করে প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো সেই কথা কে না মানে? আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্মে কোথায় গেল, মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। বাংলায় শিক্ষিত সমাজে পূর্বদলভুক্ত নয় একথা নির্ভয় বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। তো এখানে তিনি মূলত এই কথা বলছেন যে এটা সবাই জানলেও সবাই হচ্ছে এই কথাটা মানে না। ঠিক আছে, ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়। সেই জন্য সাহিত্য চর্চা এদেশে একরকম নেই বললেই চলে, কেননা সাহিত্য চর্চা সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। সেই একই কথা আবার চলে আসছে, দেখছো আবারও চলে আসছে, এই ছেলেরা যে নোট পড়ে এখান থেকে আবার ওই কথা চলে আসছে যে সাহিত্য চর্চা থেকে সরাসরি আমাদের কোনো অর্থ উপার্জন হয় না। উদরপূর্তি, উদর শব্দ অর্থ হচ্ছে পেট, উদরপূর্তি মানে হচ্ছে পেট ভরা, যে সাহিত্য চর্চা করে আমাদের পেট ভরবে না, সেই পুরানো কথা আবার চলে আসছে ঘুরে ফিরে। ওকে, বাধ্য হয়ে বই পড়ে আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই, অথচ এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই, একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হয় না। তো লেখক বলছেন যে একমাত্র আমরা যদি খালি পেট ভরি, শুধুমাত্র পেট ভরলে আমাদের মন সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় না, এবং যদি এই কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, অর্থাৎ পেট না ভরলে শরীর বাঁচে না। কিন্তু এ কথা আমরা সকলেই মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এটা তো আমরা সবাই আশা করি জানি, তাই না? যে আমরা যদি আমাদের মনের খেয়াল না রাখি, আমাদের ব্রেনের খেয়াল না রাখি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা মানে মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো না। তো সেই মানসিক সুস্থতাটাকেই লেখক আত্মা দিয়ে এটাই বোঝাচ্ছেন যে আত্মার বেঁচে থাকা বা আত্মার মরে যাওয়া দিয়ে লেখক হচ্ছে আমরা একদম সহজ ভাষায় বর্তমানে মনে করো মেন্টালি ফিট থাকা, হ্যাঁ, যাতে আমরা মানসিকভাবে সুস্থ থাকি, কোনো রকমের মানসিক ডিফিকাল্টি ফেস না করে ডিপ্রেশনে না চলে যাই, এই ব্যাপারগুলোকে কিন্তু তিনি এই আত্মার বেঁচে থাকা বা আত্মার মৃত্যু এই টার্মগুলা দিয়ে বর্ণনা করেছেন। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে, যে আমাদের শরীর এবং মনের সম্পর্ক যত কমে যাবে ততই আমরা দুর্বল হয়ে পড়ব। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সেই জাতি তত নির্জীব, যে জাতি যত নিরানন্দ থাকবে তারা ততটাই নির্জীব হবে, তারা উন্নতি লাভ করতে পারবে না, তাদের মধ্যে উদ্দীপনা থাকবে না, নতুন কিছু করার ইচ্ছা থাকবে না। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। মানে তুমি যদি সাহিত্য চর্চা না করো বা একটা জাতি যদি সাহিত্য চর্চা থেকে বিমুখ হয়, তখন তাদের সেই মনের মধ্যে আনন্দটা থাকবে না, তাদের মনের সাথে তাদের প্রাণের যে সম্পর্ক সেই সম্পর্কটা দুর্বল হইতে থাকবে। তো যখন তুমি একদম রোবটের মতো হয়ে যাবা, যখন একটা জাতি রোবটের মতো হয়ে যাবে যে শুধুমাত্র আমি বই পড়লাম, না ৯টা ৫টা চাকরি করলাম চলে আসলাম, তখন কিন্তু সেই জাতির মধ্যে কোনো আনন্দ থাকবে না। আনন্দ না থাকলে কি হবে? তাদের নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু করতে পারা, তাদের মনের মধ্যে কোনো আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এই জিনিসগুলো কিন্তু থাকবে না। তখন কিন্তু একটা জাতি নির্জীব হয়ে পড়বে এবং তারা কিন্তু তখন সমৃদ্ধি লাভ করতে পারবে না। আচ্ছা, অতএব কোন নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, মানে কাব্যের অমৃতে, মানে হচ্ছে কবিতা থেকে যে আনন্দ পাওয়া যায় সেটাতে যে আমাদের অরুচি ধরেছে, সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, একথা যেমন সত্য, যে নির্জীব তার আনন্দ নেই সে কথাও তেমনি সত্য।
আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে, জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদেরই টানতে হবে এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে নির্জীব করে তুলেছে এবং এটার মাসুল, এই শিক্ষার উল্টো টান বলতে বোঝানো হচ্ছে যে এটার মাসুলও আমাদেরকেই দিতে হবে। হ্যাঁ, এই বিশ্বাসের বলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম যে এটার মাসুল যেহেতু আমাদেরই দিতে হবে, সেই জন্যই হচ্ছে আমি সাহিত্য চর্চা কেন করতে হবে সেই বিষয়ে এত কথা বললাম। সেই বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, মানে আপনারা কি খুশি হয়েছেন নাকি আমার কথা শুনে আমি জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। গেল, আমরা হচ্ছে আমাদের পুরো প্রবন্ধটা পড়লাম, আশা করি বুঝতে পারছো এবং আশা করি খুব বেশি বোর হও নাই, কিছুটা হয়তো বোর হয়েছো কারণ কোনো মজার গল্প বলি নাই এন্ড একই কথা ঘুরায় ফিরে অনেকবার ছিল আমাদের প্রবন্ধটায় এবং অনেক অনেক এক্সট্রা কথা বলা লাগছে মানে ডেসক্রাইব করার জন্য। তো তোমরা একটুখানি বোর হইতে পারো, হয়ে থাকলে আমি সরি। এখন আমরা সৃজনশীলে চলে আসি সরাসরি, ঠিক আছে? এখানে টাইপিং এ একটু ভুল ছিল, এই জন্য আমি মুছে মুছে আমার বিচ্ছিরি হাতের লেখা দিয়ে ফিক্স করছি। তো এটা ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। সমুদ্রে জাহাজ যেমন নাবিকের নির্দেশনায় চলতে থাকে তেমনি দেশ ও সমাজের গতিও ঠিক করে দিতে পারেন শিক্ষক। তিনি মানুষের মনের পরিবর্তে, আচ্ছা এখানে নিশ্চয়ই মনের পরিবর্তে এটা ছিল না, এখানে নিশ্চয়ই ওনার টাইপিং মিস্টেক, যে মনের মধ্যে জ্ঞান, মনের ভেতর শৃঙ্খলা তৈরি করেন তিনি দেশপ্রেমের উৎস, মানে একজন শিক্ষকের ভূমিকা, মূলত এখানে শিক্ষকের ভূমিকা নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন কেন? কারণ হচ্ছে আমাদের লাইব্রেরিতে গেলে আমরা সত্যিকারের শিক্ষিত হয়ে উঠতে পারবো, যেটা বর্তমানে স্কুল কলেজে হচ্ছে না। হ্যাঁ, আর যদি বলে যে হাসপাতালের সমান কেন দিছে, তখন আমরা বলবো যে হাসপাতাল হচ্ছে আমাদের শরীরের চিকিৎসা করে আর লাইব্রেরি হচ্ছে আমাদের মনকে সুস্থ রাখে, বা মনের জন্য হাসপাতাল হচ্ছে লাইব্রেরি। তো আমাদের শারীরিক সুস্থতা যেরকম গুরুত্বপূর্ণ, মানসিক সুস্থতা সেরকম গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে লেখক লাইব্রেরিকে, আমার মাইকে অন আছে, এই জন্য লেখক লাইব্রেরিকে হচ্ছে হাসপাতালের সমান স্থান দিয়েছেন। আর স্কুল কলেজের উপরে কেন স্থান দিয়েছেন এই মাত্রই বললাম। উদ্দীপক 1-এ বই পড়া প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে? উদ্দীপক 1-এ হচ্ছে বই পড়া প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে বলতো? শিক্ষকের ভূমিকা। ওকে, তারপর কি উদ্দীপক 2-এ শিক্ষার্থীদের লাইব্রেরিতে, আচ্ছা উদ্দীপক 2টা আমি পড়িয়ে নেই। মহারাজগঞ্জ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি লাইব্রেরিতে বই পড়ে আসছে। লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারছে না। তারা প্রধান শিক্ষকের কাছে লাইব্রেরিতে পড়ার সুযোগের জন্য অনুরোধ করে। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি ট্রাই করতেছি যাতে তোমরা উদ্দীপকটা মেনলি বুঝতে পারো, তাইলেই হয়েছে। তিনি তাদের অনুরোধে সাড়া দিয়ে দ্রুত লাইব্রেরিতে এই পাঠের ব্যবস্থা করেন, ফলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের স্রোত বয়ে যায়। তো মূলত কি হয়েছে, একটা স্কুলে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তো, তো লাইব্রেরিয়ান যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন। তারপর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে কমপ্লেন জানাচ্ছে যে আমরা লাইব্রেরিতে বই পড়তে পারছি না। তারপরে প্রধান শিক্ষক তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে যাতে তারা লাইব্রেরিতে বই পড়তে পারে। এটা হচ্ছে মেন। ওকে, উদ্দীপক 2-এ শিক্ষার্থীদের লাইব্রেরিতে বই পড়ার আগ্রহই হলো বই পড়া প্রবন্ধের লেখকের অন্যতম দাবি। তাইলে লেখকের অন্যতম দাবি এখানে কি ছিল বলতো? লেখকের দাবি ছিল যাতে আমাদের দেশের নাগরিকদের মধ্যে, বিশেষত শিক্ষার্থীদের মধ্যে তারা যাতে বই পড়ে এবং তাদের মধ্যে যাতে সাহিত্যের আনন্দটা যাতে তারা উপলব্ধি করতে পারে। তাইলে আমরা এখান থেকে দেখতেছি যে তারা হচ্ছে সাহিত্যের আনন্দটা উপলব্ধি করতে পারছে, তাই না? এই জন্যই তো তারা হচ্ছে মানে লাইব্রেরিতে বই পড়তে না পারায় এত উতলা হয়ে উঠছে। তাইলে তারা হচ্ছে মানে স্বশিক্ষিত হয়ে ওঠা, সাহিত্যের আনন্দ উপলব্ধি করতে পারা, যে ব্যাপারগুলো আমাদের লেখক গুরুত্ব দিয়েছেন সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো যে মন্তব্যটা যথার্থ। আমি এখন শুধু মূল আনসারগুলো বলে যাইতেছি, একদম সৃজনশীল কেমনে সুন্দর ফরম্যাটে লেখা লাগবে সেটাও আমি তোমাদেরকে সামনে ইনশাল্লাহ আলাদা ভিডিও দিয়ে বলে দেব। ওকে, তারপর আচ্ছা এটা তো আনসার।
গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আচ্ছা, এবার আমরা এই যে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেন কেন, আবারও সেম কোয়েশ্চেন চলে আসছে। উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ বই পড়া প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করে। এখানে কি বলা হয়েছে বলতো, গ্রন্থগত বিদ্যা, ওই পরহস্তে ধন মানে ধন সম্পদের কথা এখানে দরকার নেই, এখানে মূলত বিদ্যা, বই খাতা এসব নিয়ে কথা বলতেছে। নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, মানে হচ্ছে যেটা আমাদের গ্রন্থগত বিদ্যা অর্থাৎ আমাদের একদম একাডেমিক যে নলেজ, সেটা আমাদের রিয়েল লাইফে কোনো কাজে লাগে না। নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, মানে যখন আমাদের সত্যিকারের জীবনে কোনো প্রয়োজন পড়ে তখন সেই বিদ্যাটা আর কোনো কাজে লাগে না। তাইলে এখানে কোন দিকটা ফুটে উঠছে বলতো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মূল পড়াশোনা, হ্যাঁ, যেই পড়াশোনার ফল আমরা হাতে হাতে লাভ করতে পারি, সেই পড়াশোনা বা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকটা হচ্ছে এখানে ফুটে উঠছে। এখানে আনসারে কি দেওয়া আছে আমি জানি না, কিন্তু এখানে মূলত হচ্ছে বই পড়ার প্রতি অনীহা। ওই বই পড়ার প্রতি অনীহাটা কেন, কারণ যে এই বই পড়ার লাভটা আমরা হাতে হাতে পাই না, ঠিক আছে, কিন্তু এখানে মূলত ওই দিকটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ওই উদ্দীপকটাতে, যে আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিরকম, যে আমরা শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা অর্জন করি এবং সেই বিদ্যা আমাদের সত্যিকারের জীবনে কোনো কাজে লাগে না। উদ্দীপকের দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2-এ কি বলা আছে, লাইব্রেরি যাতে সভ্যতা উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন, জাতীয় আন্দোলন, হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। আচ্ছা, এই লাইনটা আমরা একটু বুঝি। বলছে যে বুদ্ধির জাগরণ ভিন্ন, জাতীয় আন্দোলন, যেটা আমরা এখন দেখতে পাই। হুজুগপ্রিয়তা, এটাও আমরা দেখতে পাই। হুজুগপ্রিয়তা মানে কি, মানে হচ্ছে স্রোতে গা ভাসানো। এবং ভাববিলাসিতার নামান্তর, মানে কি আমরা ভাবে ভেসে যাচ্ছি, যে সবাই যা বলতেছে, যেই কথাটা শুনলে রক্ত গরম হয়, আমরা মনে করি সেটাই সঠিক কথা। এটা কেন, বুদ্ধির জাগরণ ভিন্ন, যে আমাদের বুদ্ধির জাগরণটা ঘটতেছে না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি সবাই কি বলতেছে সেটাই ঠিক, আমাদের কোনো ইতিহাস সংস্কৃতি, আগে কি ঘটছে পরে কি ঘটবে, এগুলো নিয়ে আমরা কোনো পড়াশোনা করতেছি না, আমরা সত্যিকারের তথ্যটা জানার চেষ্টা করতেছি না। আচ্ছা, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। লাইব্রেরির শ্রেষ্ঠত্ব এখানে যে তা আমাদের ডাল ভাতের ব্যবস্থা না করতে পারলেও সভ্যতার আদর্শটি অক্ষুণ্ণ রেখে আমাদের আলোক অভিসারী করে তুলতে পারে। আলোক অভিসারী মানে কি, যে যারা আলো খুঁজে তারা হচ্ছে আলোক অভিসারী। ওকে, উদ্দীপকের দৃশ্যকল্প 2-এর ভাবনা যেন লেখকের চিন্তারই প্রতিফলন, অবশ্যই, কারণ এখানের মূল কথা এটাই যে আমাদের লাইব্রেরিতে যাইতে হবে, আমাদের পুস্তক অধ্যয়ন করতে হবে, বই পড়তে হবে, তাহলে আমাদের বুদ্ধির জাগরণ ঘটবে এবং তখনই আমরা সত্যিকারের আলোক অভিসারী হয়ে উঠবো, বা তখন আমরা সত্যিকারের উন্নতিটা লাভ করতে পারবো, আমরা দেশের জন্য কিছু করতে পারবো, আমাদের সত্যিকারের বুদ্ধির জাগরণ ঘটবে, আমরা নিজের জন্য, আমাদের আশেপাশে মানুষের জন্য সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা এটার সাথে এগ্রি করতে পারি যে উদ্দীপকের দৃশ্যকল্প 2-এর ভাবনা লেখকের চিন্তারই প্রতিফলন, অবশ্যই লেখকের চিন্তার প্রতিফলন। ওকে, এত পড়তে পড়তে আমার গলা ব্যথা হয়ে গেছে। তিয়াশা স্কুলে পড়া শেষ করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রকমের বই পড়ে। স্কুলের সহশিক্ষা কার্যক্রমে তার রয়েছে সরব উপস্থিতি। তার গৃহশিক্ষক এ বিষয় নিয়ে প্রায় কটাক্ষ করেন। তিনি তিয়াশাকে বলেন, গল্প পড়ে সময় নষ্ট করে লাভ নেই, তোমার পরীক্ষায় কি এসব আসবে, আমার দেওয়া উত্তরগুলো পড়ো, নিশ্চিত A+ পাবে। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, মানে হচ্ছে আমরা সবসময় খারাপ জিনিসটা সহজে গ্রহণ করি, ভালো জিনিসটা আমরা সহজে গ্রহণ করতে চাই না বা পারি না। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের মধ্যে কোন দিকটা আসছে বলতো, যে শিক্ষার ফল হাতে হাতে পাওয়ার যে প্রবণতাটা আমাদের মধ্যে দেখা যায়, এখানে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা পড়ো, পড়লেই তুমি পরীক্ষায় গিয়ে পারবা এবং ভালো ফলাফল করতে পারবা। ঘ নম্বরে বলা আছে উদ্দীপকে বর্ণিত তিয়াশার চেতনাকে বই পড়া প্রবন্ধের প্রত্যাশিত জগতের জন্য উপযুক্ত করে তুলবে। আচ্ছা, তাহলে প্রবন্ধের প্রত্যাশিত জগৎ কোনটা? বই পড়া প্রবন্ধের প্রত্যাশিত জগৎ হচ্ছে সেই জগৎ যেখানে সবাই স্বশিক্ষিত মানুষ হয়ে উঠবে, বই পড়বে এবং সেই বই থেকে তারা সেই জ্ঞানটাকে তাদের জীবনে কার্যকর করে তুলতে পারবে। তো তিয়াশার মধ্যে কিন্তু আমরা সেই চেতনাটা দেখতে পাচ্ছি, তাইলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার সাথে আমরা একমত। আচ্ছা, ঠিক আছে, সৃজনশীল অনেক দেখলাম, এবার চলো আমরা একটু MCQ দেখি। ওকে, ডেমোক্রেসির গুরুরা বলতে কাদের বুঝিয়েছেন? ভেরি ইজি, ইংরেজদের। এবার একটু গ্রিন কালার নেই। ওকে, তারপরে
এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। কাদের মনকে জখম করলেও বধ করতে পারে না বলতো? কঠিন প্রাণের লোকদের। এটা কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখে আসছি। বই পড়া প্রবন্ধের লেখকের মত অনুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান। কেন? কেন বলতো? বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না, এই জন্য। খুবই সহজ কথা। সেই গঙ্গাতে অবগাহন করি আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে? মনের সংকীর্ণতা মুক্তি, মানে আমাদের মন যে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, সেটা থেকে আমরা মুক্তি পাবো। নীতির চর্চা কোথায় হয়? কি ছিল? নীতির চর্চা ঘরে ছিল মনে হয়, তাই না? বইয়ে যেটা ছিল ওইটাই, মেবি ঘরেই ছিল। নীতির চর্চা ঘরে, আর দর্শনের চর্চা গুহায়। দর্শনের চর্চা কোথায়? গুহায়। এগুলা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো একটু দেখে রেখো, এখানে ভুল আছে। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, মানুষ হবে মানে কি? মানুষ হবে মানে মানুষ কখন হয় মানুষ? যখন মানুষের মধ্যে মানবিক চেতনা সৃষ্টি হয়। তুমি যদি তোমার মধ্যে যদি মানবিকতাই না থাকে, তাহলে তো তোমাকে মানুষ বলা যায় না, তাই না? এখানে তাইলে এটা হবে আমাদের আনসার, যে মানবিক চেতনা সৃষ্টি। বাকিগুলো যদি আমরা দেখি, মানসিক প্রফুল্লতা অর্জন। প্রফুল্লতা মানে হচ্ছে আনন্দে থাকা। তো প্রফুল্লতা তো আর সবসময় দরকার নেই মানুষ হয়ে ওঠার জন্য। বুদ্ধিবৃত্তিকে জাগানো, মানসিক সুস্থতা লাভ। বুদ্ধিবৃত্তিকে জাগানো মানে মানুষ হওয়ার জন্য যে খুব ইন্টেলেকচুয়াল হইতে হবে, স্মার্ট হইতে হবে, এমন কোনো কথা নাই। তুমি গাধা হইলেও তুমি মানুষ হইতে পারো, যদি তোমার মধ্যে মানবিকতাটা থাকে, ঠিক আছে? আর কি? মানসিক সুস্থতা লাভ। এটার চেয়েও কিন্তু এটাই বেশি অ্যাকুরেট, যে মানবিক চেতনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবার আগে আসে। আজকের বাজারে, এটা তো মুখস্থ লাইন, বিদ্যাদাতার অভাব নেই, একদম বইয়ের লাইন। সুশিক্ষিত লোক মাত্রই, খুবই সহজ শুরুগুলা। বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? কেন বলতো? কারণ তিনি শিষ্যকে উদ্বুদ্ধ করেন, তিনি হচ্ছে শিষ্যকে আগ্রহী করেন, শিষ্যকে পথ দেখান। দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, স্বাস্থ্য সেবার খণ্ডিত রূপ, এটা মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা। এটা তো খুবই সহজ, দেখেই বুঝে যাইতেছে, এটাই বোঝানো হয়েছে। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কিভাবে? অবশ্যই লাইব্রেরির বদান্যতায়। এটা তো হচ্ছে একদম, মানে এই প্রবন্ধেতে এটা নিয়ে কথা বলা হয়েছে। আমাদের শিক্ষা আমাদেরকে নির্জীব করে তুলেছে, এটাও বইয়ের লাইন। কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? সাহিত্য। সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। আচ্ছা, আত্মরক্ষা অকর্তব্য নয়। এখানে আত্মরক্ষা বলতে কি বোঝানো হয়েছে? এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে আমাদের মনের চাহিদা পূরণ, ঠিক আছে? মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে? এখানে মনের দাবি বলতে বোঝানো হয়েছে যে সাহিত্যের আনন্দ, যে আমাদের মনের মধ্যে যদি আনন্দ না থাকে, তখন আমাদের আত্মা বাঁচবে না। আনসার কি ছিল? জ্ঞান অর্জন না, এটা সাহিত্যের আনন্দ হওয়া উচিত। একটু দেখে আসি তো বইয়ে, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। একদম লাস্টের দিকেই তো ছিল এটা, তাই না? এটাই হওয়ার কথা, সাহিত্যের আনন্দই হওয়ার কথা। কই আসলাম? আচ্ছা, জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? বই পড়া প্রবন্ধ অনুসারে অবশ্যই মনকে সজাগ ও সরল রাখা। কাব্যামৃতে আমাদের কেন অরুচি ধরেছে? কাব্যামৃতে আমাদের কেন অরুচি ধরেছে বলতো? আমাদের শিক্ষার দোষে। কেননা আমাদের শিক্ষা আমাদের এই কাব্যামৃত উপভোগ করতে শিখায় না, এই জন্য আমাদের অরুচি ধরছে। কোন গ্রন্থ? প্রবন্ধ সংগ্রহ। এটা থেকে না? আমরা তো এটা পাঠ পরিচয় থেকে দেখে আসছি। লেখক কিসের সমালোচনা করছেন? লেখক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা যেখানে যদি শিষ্যদের কৌতূহল উদ্দীপ্ত হয়, আত্মা উদ্বোধিত হয়, স্বনির্ভর হয়ে শক্তি জাগ্রত হয়। তিনটাই হওয়ার কথা, তিনটাই হওয়ার কথা। কৌতূহল উদ্দীপ্ত হইতে হবে, আত্মা উদ্বোধিত হইতে হবে, স্বনির্ভর হয়ে শক্তি জাগ্রত হইতে হবে। এখন কথা আছে, এই দুইটা লাইন কি সরাসরি বইয়ে আছে? আত্মা উদ্বোধিত হয়, স্বনির্ভর হয়ে শক্তি জাগ্রত হয়। দাঁড়াও 1 মিনিট দেখি।
যদি এমন হয় দুইটা বইয়ে আছে একটা বইয়ে নাই, তখন কিন্তু সেই দুইটাই হবে, তাই না? কোথায় আমি লিখে রাখছি না শিক্ষকের ভূমিকা? ওকে, পদ দেখিয়ে দিতে পারেন, কৌতূহল উদ্রেক করতে পারেন। হ্যাঁ, এটা তো তাহলে হবেই, তাহলে হবে যে কৌতূহল উদ্রেক করতে পারেন, আত্মাকে উদ্বোধিত করেন। আচ্ছা, তিনটাই হবে, তিনটাই হবে, তিনটাই হবে, 1 2 3 তিনটাই, এখানে ভুল আছে, তিনটাই হবে। এটা তো লেখাই আছে সরাসরি, কৌতূহল উদ্দীপ্ত হয়। বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুইটির মূল আলোচ্য বিষয়। আচ্ছা, আমরা তো বই পড়া পড়ছি, শিক্ষা ও মনুষ্যত্ব এখনো পড়ি নাই। জ্ঞান চর্চা, ইয়েস। আত্ম উপলব্ধি, নট রিলি। আত্মার মুক্তি, এই দুইটা, 1 এবং 3। সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, কারণ এটি স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয়। হ্যাঁ, সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয়, কারেক্ট। জাতীয় সমৃদ্ধি অর্জনে সহায়তা করে, এটা কিন্তু মানে একদম সর্বপ্রধান অঙ্গ হওয়ার জন্য কিন্তু জাতীয় সমৃদ্ধি বলতে তো আমরা ওই যে পয়সা উপার্জন, টাকা পয়সা, ওইটার কথা বলতেছি, তাই না? কিন্তু এখানে মূল ইম্পর্টেন্ট হচ্ছে সুশিক্ষিত হওয়া এবং স্বশিক্ষিত হওয়া, তাহলে এটা 1 এবং 3 হওয়া উচিত। ওকে। মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, অন্যদিকে তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। আচ্ছা, উদ্দীপকে মিনার কাজে, মিনা কি করে? মিনা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, তাইলে ও কি করতেছে? ও স্বশিক্ষিত হচ্ছে। আচ্ছা, তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, নিজের মন গড়ে তুলতে পারে না, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে সন্দিহান। তিনটাই তাহলে হওয়ার কথা না? নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন, তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমেই সম্ভব। উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। বই পড়ার প্রয়োজনীয়তা, ইয়েস। লাইব্রেরির গুরুত্ব, ইয়েস। এটা না, এটা তো হবে না, তাই না? স্কুল কলেজের গুরুত্ব হবে না, তাহলে 1 ও 2 হবে। বই পড়া প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে, কি হয়েছে বলতো? তিনি কি করে? লাইব্রেরি গড়ে তোলেন, তাহলে লাইব্রেরির গুরুত্ব, এটা হওয়া উচিত না? নাকি সাহিত্যের সার্থকতা, সাহিত্য চর্চার গুরুত্ব? লাইব্রেরির গুরুত্বই হবে, লাইব্রেরির গুরুত্ব নিয়ে অনেক কথা বলছেন লেখক। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সমাজের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হলো মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারবে, এই ভুবন কিভাবে সৃষ্টি করতে পারবা বলতো? যখন হচ্ছে আমরা বই পড়বো, তখনই তো আমরা নিজেদের মনের মধ্যে ভুবন সৃষ্টি করতে পারবো। আচ্ছা, তাইলে উদ্দীপকের মূল ভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে? অবশ্যই বই পড়া। এখন দেখে খুব ইজি মনে হইতেছে, কিন্তু যখন সবগুলো একসাথে আসবে তখন কিন্তু আর ইজি মনে হবে না। ওকে, বই পড়া প্রবন্ধ অনুসরণে উদ্দীপকের, ও আচ্ছা, আমি ভাবছিলাম সেম কোয়েশ্চেন, মানে সেম উদ্দীপক। লালন শাহ মানবতাবাদী মরমী কবি, প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও তিনি নিজের চিন্তা ও সাধনায় হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। বই পড়া প্রবন্ধ অনুসরণে উদ্দীপকের মনীষী লালন শাহ হলেন, তাইলে তিনি কি বলেন বলতো? তিনি যথার্থ গুরু, স্বশিক্ষিত, সুশিক্ষিত, তিনি কিন্তু তিনটাই। ওকে, আমি এমন বড় টিক দিছি, এটাতে আয়সা বলছি, এটা না, এটা। বই পড়া প্রবন্ধের কোন বক্তব্যটি তার ক্ষেত্রে প্রযোজ্য? পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। দেখো, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন, এটা কিন্তু সরাসরি বলাই আছে, তাহলে এটা হইতে পারে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা, এটাও কিন্তু রেলিভেন্ট, কারণ তিনি তো হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ করেন নাই। হ্যাঁ, এখানে কিন্তু মানে সবগুলোই মোটামুটি যায়, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এটাও যায়। যিনি যথার্থ গুরু, এটা একটু কম যায়, তো আমাদের আনসার এখানে হবে হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ওকে, ফাইন। একটা মশা মারলাম। ওকে, রিমা একজন সচেতন মা, তার একমাত্র মেয়ে আনু 8ম শ্রেণীতে পড়ে। তিনি আনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন, বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন। আচ্ছা, রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? কোন উদ্দেশ্যটি লক্ষণীয় বলতো?
আনুকে যথার্থ শিক্ষিত করে তোলার দিকে কিন্তু তিনি বেশি মনোযোগী। ওকে, বই পড়া প্রবন্ধের লেখকের ইচ্ছে আনুর মধ্যে প্রকাশিত হলে আনু স্বশিক্ষিত হবে। ইয়েস, নিষ্কর্মার দলভুক্ত হবে। নিষ্কর্মা মানে কি? মানে যারা কোনো কাজে লাগে না, তাইলে এটা তো হবে না। তাইলে আর আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হওয়া উচিত? 1 ও 3 হওয়া উচিত। না না, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা 1 ও 3ই হবে। ওকে ভাই রে ভাই, টায়ার্ড হয়ে গেছি। বরিশালের বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতব্বর, তিনি পেশায় ছিলেন। আচ্ছা তোমরা পড়ো তো, আমি এটা রিডিং আর না পড়ি। উদ্দীপকের ভাবটি কোন প্রবন্ধে পাওয়া যায়? এটা তো এখন খুবই সহজ। এগেইন এখন একটু বুঝে রাখো ভালো করে, পরে কিন্তু যখন সবগুলো একসাথে দেখবে এসএসসি পরীক্ষার হলে, তখন কিন্তু এত সহজ লাগবে না। আচ্ছা, উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য? আচ্ছা, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও এমন কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন যা দর্শন শাস্ত্রের বড় বড় পণ্ডিতরাও পারেননি। এটাও কিন্তু ওই আগেরটার মতো সেম সেম অপশন। এখানে আনসার হবে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। ওকে, ও শেষ, এমসিকিউ শেষ। আচ্ছা, এই এমসিকিউ গুলো একটু দেখি। হ্যাঁ, এই যে এই দুইটা কিন্তু বেশ কনফিউজিং ছিল। এই এটা অপশন সেম সেম, কিন্তু আনসার একটা দেয়া আছে পাশ করা শিক্ষিত হওয়া, আর একটা আছে হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। একটা আসছে 15 সালে, একটা আসছে 19 সালে। দুইটার মধ্যে পার্থক্য কি? দার্শনিক আরজ আলী মাতুব্বর, তিনি পেশায় কৃষক ছিলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তারও প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তিনিও এমন সাহিত্যকর্ম রেখে গেছেন যা দর্শন শাস্ত্রের বড় বড় পণ্ডিতরাও পারেননি, এবং তার ক্ষেত্রে বলা হচ্ছে পাশ করা শিক্ষিত হওয়া এক কথা নয়। আর ওটা কই ছিল? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। লালন শাহ, তিনিও প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ করেন নাই। নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা উপলব্ধির মিলনে তিনি এক নতুন দর্শন প্রচার করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা টেনশন করো না, এগুলো অনেক আগে আসছে, এগুলা রিসেন্ট ইয়ার্সে এই সেম প্রশ্নের রিপিটেশন আমরা দেখতে পাই নাই, কিন্তু যেহেতু 2বার আসছে সিমিলার কোয়েশ্চেন এবং আনসার আলাদা, তো এটা আমরা এই জন্য আরেকবার দেখতেছি। দেখো এখানে কিন্তু এই জিনিসটার প্রতি গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ, যে তিনি নিজের চিন্তা ও সাধনায় হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, এবং সেটার সাথে তিনি নিজের অভিজ্ঞতা উপলব্ধি মিলনের নতুন দর্শন প্রচার করেছেন। এই জন্য হচ্ছে এখানে এই সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, যে তিনি নিজে নিজে শিক্ষিত হয়েছেন, সেটাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর লাস্টে যে কোয়েশ্চেনটা আমরা দেখছি সেখানে কিন্তু এই জিনিসটা এতবার আসে নাই যে তিনি হচ্ছে নিজে নিজে সব শিক্ষা লাভ করছেন, মানে এখানে যেরকম মেনশন করা আছে সেরকম নাই। বলছেন যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তার মানে কি তিনি পাশ করেন নাই। এই জন্য এখানে আমাদের আনসারটা হচ্ছে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। ঠিক আছে, আজকের ক্লাসটা মনে হয় বেশ লম্বা হয়ে গেছে, তো আশা করছি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। একটু কি বলবো, যে একটু কনফিউজিং বা তোমাদের কাছে কঠিন লাগে এমন একটা চ্যাপ্টারের ক্লাস হইলো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং কেউ যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকো, কার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্টে লিখতে পারো। আমি চেষ্টা করি সবগুলো কমেন্ট পড়ার। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং বইটা সবাই আরেকবার পড়ে দেখো যে সবকিছু অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো নাকি। ঠিক আছে, আর বইটা ভালো করে বুঝতে পারলে সৃজনশীল আনসার করা কোনো ব্যাপারই হবে না তোমাদের জন্য। এমসিকিউও পারবা, কোনো প্যারা নেই। এমসিকিউ একটু প্র্যাকটিস করবা আর একটু বেশি। তো ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, টাটা।